পিরানহা নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? একদল ভয়ঙ্কর রক্তপিপাসু জলজ দানব, তাই তো? পপ কালচারে আর সাধারণ মানুষের মনে এই মাছগুলোর যে মারাত্মক একটা দুর্নাম রয়েছে তা সত্যি অবাক করার মতো। বছরের পর বছর ধরে এদের নিয়ে কত শত রোমাঞ্চকর আর গায়ে কাটা দেয়া গল্প তৈরি হয়েছে। কিন্তু আজ আমরা একটু অন্যভাবে ভাবব, এই যে এত সব ভয়ঙ্কর গল্প, এর কতটা আসলে সত্যি আর কতটা স্রেফ অতিরঞ্জিত। চলুন আজ এই পিরানহা রহস্যের একেবারে গভীরে ডুব দেয়া যাক আর খুঁজে বের করা যাক আসল সত্যিটা। মূল প্রশ্নে আসার আগে একটু ভেবে দেখুন তো, পিরানহা কি সত্যিই একদল বুদ্ধিহীন খুনি? সিনেমায় যেভাবে দেখানো হয় যে জলে পা দোবালেই কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ, এই ভয়ঙ্কর ইমেজের পেছনে কি সত্যিই কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, নাকি পুরো ব্যাপারটাই কেবল সিনেমার পর্দার রুদ্ধশ্বাস কল্পনা? আজ আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। আমাদের আলোচনার প্রথম অংশ ১ হলিউডের দানব মিথ। দশকের পর দশক ধরে হলিউড এই প্রাণীটিকে কিভাবে তুলে ধরেছে সেটা একবার ভাবুন। ১৯৬৮ সালের সেই ক্লাসিক সিনেমা পিরানহার কথা মনে আছে? এই ধরনের অসংখ্য সিনেমা পিরানহাকে সম্পূর্ণ কাল্পনিক এক রক্তপিপাসু দানব হিসেবে দুনিয়ার সামনে হাজির করেছে। পর্দায় আমরা দেখেছি এরা ঝাঁক বেঁধে নৌকায় হামলা করছে, মানুষের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ছে। এই সিনেমাগুলোই কিন্তু মানুষের মনে গেঁথে দিয়েছে যে পিরানহা মানেই মানুষ খেকো। কিন্তু মজার ব্যাপার হলো, বিজ্ঞানের সাথে এর দূর দূরান্তেও কোনো সম্পর্ক নেই। ২ শিকারীর শারীর স্থান। চলুন দেখি এদের শরীরটা আসলে কতটা ভয়ঙ্কর। পিরানহা নামটা আসলে কোথা থেকে এলো জানেন? শব্দটা এসেছে ব্রাজিলের স্থানীয় টুপি ভাষা থেকে, আর এর আক্ষরিক অর্থই হল দাঁতযুক্ত মাছ। দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকায় এদের আসল বাড়ি। সাইজেরা খুব একটা বড় নয়, সাধারণত ৬ থেকে ১০ ইঞ্চির মতো লম্বা হয়। কিন্তু এদের নামের মাঝেই এদের সবচেয়ে মারাত্মক অস্ত্রটার পরিচয় লুকিয়ে আছে, আর সেটা হল এদের দাঁত। শুনলে হয়তো চমকে যাবেন, একটা ব্ল্যাক পিরানহা তার নিজের শরীরের ওজনের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি শক্তিতে কামড় বসাতে পারে। হ্যাঁ, ৩০ গুণ। প্রাণীজগতের অনেক বড় বড় এবং ভয়ঙ্কর শিকারীদের তুলনায় পিরানহার কামড়ের জোর আনুপাতিক হারে অনেক বেশি। এদের চোয়ালের পেশি আর হাড়ের গঠনটাই এমন, যারা অবিশ্বাস্য রকম শক্তিশালী। শুধু গায়ের জোর নয়, এদের দাঁতের মেকানিজমটাও দেখার মতো। ত্রিভুজাকার ধারালো এই দাঁতগুলো একেবারে কাঁচির মতো নিখুঁতভাবে একে অপরের সাথে মিলে যায়। আর মজার ব্যাপার হলো, দাঁত ভেঙে গেলে বা ক্ষয়ে গেলে সেখানে আবার নতুন দাঁত গজায়। এই বিশেষ গঠনের কারণেই এরা মাংস বা হাড় খুব সহজেই ছিঁড়ে ফেলতে পারে। জলের নিচে এরা সত্যি দারুণ দক্ষ এক শিকারী। আর এদের এই শিকার করার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা হলো ফিডিং ফ্রেঞ্জি। জলের নিচে রক্তের সামান্যতম গন্ধ এদের একটা পুরো ঝাঁককে টেনে আনতে পারে। তখন এরা অবিশ্বাস্য স্পিডে এবং দারুণ টিমওয়ার্কের সাথে আক্রমণ চালায়। কয়েক মিনিটের মধ্যেই একটা বড় মৃতদেহকে কঙ্কালে পরিণত করে ফেলতে পারে এরা। এই দৃশ্যগুলো দেখলেই যে কারো ভয় লাগবে সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু দাঁড়ান, গল্পের আসল টুইস্টটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। ৩ সর্বভূক প্রাণীর চমক। সিনেমায় তো আমরা দেখি পিরানহা মানেই জীবন্ত মানুষ বা বড় কোনো প্রাণী চিবিয়ে খাচ্ছে, কিন্তু সত্যিটা শুনলে একটু অবাক হবেন। বাস্তবে পিরানহা হলো অত্যন্ত খাপ খাইয়ে নিতে পারা সর্বভূক প্রাণী। হ্যাঁ, এরা মাংস খায় ঠিকই, কিন্তু সুযোগ পেলে নদীর জলে ভেসে থাকা লতাপাতা, বীজ বা ফলমূলও বেশ আয়েশ করে খায়। যখন মাছ বা অন্য শিকারের অভাব থাকে, তখন এই নিরামিষ খাবারই এদের ভরসা। তাই এদেরকে শুধুই রক্তপিপাসু মাংসাশী ভাবাটা একেবারেই ভুল। আরেকটা প্রচলিত ভুল ধারণা হল পিরানহা নাকি দল বেঁধে শিকার করার জন্য ঘোরে। একদমই না। আসল সত্যিটা হল, এরা শত শত বা হাজার হাজার একসাথে বিশাল একটা শোল বা ঝাঁক তৈরি করে ঘোরে, শুধুই নিজেদের বাঁচাতে। এরা আসলে বেশ ভীতু স্বভাবের। আমাজনের জলের ডলফিন বা কুমিরের মতো বড় শিকারীদের হাত থেকে বাঁচতেই এরা এভাবে একজোট হয়ে থাকে। যেটাকে আমরা ভেবেছিলাম ওদের অ্যাট্যাকিং স্ট্র্যাটেজি, সেটা আসলে স্রেফ ওদের আত্মরক্ষা। কাজে পুরো পিরানহা প্রজাতিকে ঢালাওভাবে বিপজ্জনক বলাটা কিন্তু সায়েন্টিফিক্যালি একদমই ঠিক নয়। বিশ্বজুড়ে এদের ৩০টিরও বেশি প্রজাতি আছে, আর এর বেশিরভাগই পুরোপুরি নিরামিষাশী বা মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে বাঁচে। শুধুমাত্র রেড বেলিড পিরানহার মতো হাতে গোনা দু-একটা প্রজাতি নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে একটু আক্রমণাত্মক হতে পারে। ব্যাস, এইটুকুই। ৪
যেখান থেকে মিথের শুরু। এতক্ষণ তো বুঝলাম এরা আসলে কেমন, তাহলে এই দানবীয় মিথটা শুরু হলো কিভাবে? ইতিহাস ঘাটলে একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা পাওয়া যায়। সালটা ১৯১৩। মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট গেলেন ব্রাজিল সফরে। তাকে ইমপ্রেস করার জন্য স্থানীয় লোকজন একটা কাণ্ড করে বসল। তারা নদীর একটা অংশ আটকে ফেলে সেখানে থাকা পিরানহাগুলোকে কয়েকদিন ধরে একদম না খাইয়ে রাখল। এরপর প্রেসিডেন্ট যখন এলেন, তার সামনে জ্যান্ত একটা অসুস্থ গরুকে জলে ফেলে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই দিনের পর দিন না খেয়ে থাকা ক্ষুধার্ত মাছগুলো নিমিষেই গরুটাকে সাবার করে দিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রুজভেল্ট এতটাই অবাক হয়েছিলেন যে দেশে ফিরে তিনি পিরানহা নিয়ে এক রোমহর্ষক বিবরণ লিখে ফেলেন। কিন্তু রুজভেল্ট যা দেখেছিলেন সেটা কিন্তু মোটেই পিরানহার স্বাভাবিক রূপ ছিল না। পুরো পরিস্থিতিটাই ছিল স্থানীয়দের বানানো একটা সাজানো নাটক। স্বাভাবিক অবস্থায় কোনো পিরানহা ওরকম আচরণ করেই না। অথচ রুজভেল্টের ওই লেখাটা সারা বিশ্বে এত বেশি ছড়িয়ে পড়ল যে ওই একটা সাজানো ঘটনার উপর ভিত্তি করেই পুরো দুনিয়া পিরানহাকে দানব ভাবতে শুরু করল। ৫. পিরানহার সাথে সহাবস্থান। এবার আসি বাস্তব দুনিয়ায়, এদের সাথে মানুষের সম্পর্কটা কেমন সেই কথায়। শুনলে স্বস্তি পাবেন যে মানুষের ওপর পিরানহার বিনা প্ররোচনায় আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। মাঝে মাঝে যে দু একটা ছোটখাটো কামড়ের খবর শোনা যায় তা মূলত মাছের বাসা বাঁধার মৌসুমে ভুল করে কেউ তাদের সীমানায় ঢুকে পড়লে ঘটে। আর ওই যে জলে মানুষের কঙ্কাল পাওয়ার যে ভৌতিক গল্পগুলো ঘোরে, তার পেছনের আসল সত্যিটা হলো স্ক্যাভেঞ্জিং, অর্থাৎ জলে ডুবে বা অন্য কারণে আগে থেকে মারা যাওয়া কোনো মৃতদেহকেই এরা খায়। এরা জ্যান্ত বা সুস্থ মানুষকে টার্গেট করে না, বরং নদীর জল পরিষ্কার রাখতেই এরা এই কাজটা করে। অ্যামাজনে গেলে ভয়ের কিচ্ছু নেই, শুধু কিছু সাধারণ সতর্কতা মেনে চললেই হয়। যেমন ভোরবেলা বা সন্ধ্যায় জলে না নামা, কারণ তখন এরা বেশি অ্যাক্টিভ থাকে। শরীরে কোনো কাটাছেঁড়া বা খোলা ক্ষত থাকলে জলে না যাওয়াই ভালো, রক্তের গন্ধ তো এদের টানবেই। আর হ্যাঁ, জলে বেশি ছটফট করে শব্দ করা বা মাছ কাটার পর বর্জ্য নদীতে ফেলা এড়িয়ে চললে পিরানহা থেকে আপনার কোনো বিপদের আশঙ্কাই নেই। যদি বাস্তবের ঝুঁকির কথা বলি, তবে অ্যামাজন নদীতে কিন্তু পিরানহার চেয়ে অনেক বেশি বিপদ লুকিয়ে আছে অন্য জায়গায়। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সাঁতার কাটছে, মাছ ধরছে। পিরানহার আক্রমণে মৃত্যুর হার সেখানে প্রায় 0, বরং জলে ডুবে গিয়ে কিংবা বৈদ্যুতিক ইল মাছের শকে মৃত্যুর ঘটনা সেখানে অনেক বেশি ঘটে। মানে বুঝতে পারছেন তো, পিরানহা নিয়ে আমাদের মনে যে ভয়টা গেঁথে আছে, বাস্তবের সাথে তার কোনো মিলই নেই। পুরো আলোচনা শেষে এবার একটা ব্যাপার ভেবে দেখার মতো। নদীর ইকোসিস্টেমের এত গুরুত্বপূর্ণ একটা প্রাণী, যে কিনা প্রাকৃতিক ক্লিনার হিসেবে কাজ করছে, তাকে শুধু সিনেমা আর শত বছরের পুরনো একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা ভিলেন বানিয়ে দিয়েছি। একটু ভাবুন তো, আসল দানব কি জলের ওই ছোট্ট মাছটা, নাকি আমাদের নিজেদের বানানো ওই অতিরঞ্জিত গল্পগুলো? আশা করি আজকের পর থেকে পিরানহাকে নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে যাবে। ভালো থাকবেন, আর হ্যাঁ, তথ্যের গভীরে ডুব দিতে ভুলবেন না। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।